আসসালামু আলাইকুম। টাইম ব্লক মানির 12 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে 61 নম্বর অঙ্ক থেকে 70 পর্যন্ত মোট 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। 61 নম্বর অঙ্কে বলা হয়েছে, এক্স্যাক্টলি 10 years from now মিস্টার মার্কো উইল স্টার্ট রিসিভিং এ পেনশন অফ টাকা 5,000 এ ইয়ার। এখানে 5,000 এ ইয়ার বলতে বোঝানো হয় প্রতি বছর 5,000 টাকা পাবো 10 বছর পর থেকে। দ্য পেমেন্ট উইল কন্টিনিউ ফর 16 ইয়ার্স, মানে এই 5,000 টাকা আগামী 16 বছর পর্যন্ত চলতে থাকবে। হাউ মাচ ইজ দ্য পেনশন ওর্থ নাও, মানে পেনশনটির বর্তমান মূল্য কত ইফ ইন্টারেস্ট রেট ইজ 10%। তার মানে এই অঙ্কে বোঝানো হয়েছে এক্স্যাক্টলি 10 ইয়ার্স, মানে ঠিক এখন থেকে 10 বছর পর থেকে মিস্টার মার্কো প্রতি বছর 5,000 টাকা করে পাবে আগামী 16 বছর পর্যন্ত। মানে 16টা কিস্তি, প্রতি কিস্তিতে এই 5,000 টাকা পাবে 16 বছর পর্যন্ত, মানে 16টা কিস্তি পাবে। তাহলে এই কিস্তির বর্তমান মূল্য কত সেটা আমাদের বের করতে বলছে। এখন থেকে 10 বছর পর থেকে শুরু হবে, তার মানে এখন থেকে 10 বছরের মধ্যে আর কোনো টাকা পয়সা পাবে না। 10 বছর পর থেকে এই 5,000 টাকা করে আগামী 16 বছর পর্যন্ত এই 5,000 টাকা পাবে প্রতি বছর। তার মানে এই 5,000 কিন্তু আমাদের তার মানে আমাদের এই 5,000 টাকা কিস্তি পরিমাণ দেওয়া আছে। তাহলে আমাদের ধরতে হবে এই 5,000 টাকা আমাদের এর মান দেওয়া আছে, তাই না? তাহলে এর মান দেওয়া আছে আমাদের 5,000 টাকা, আর এর মান দেওয়া আছে আমাদের এখানে 10%। 10% বলতে বোঝানো হয় 0.10। আর এর মান দেওয়া আছে আমাদের এখানে 16 বছর পর্যন্ত পাবে, তাহলে এর মান হবে আমাদের 16। আর পিবি মানটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের এখানে এই এর মান 5,000 টাকা ধরে আমাদের এই পিবি মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি পিবির কিস্তি সূত্র হবে 1 মাইনাস 1 প্লাস আর পাওয়ার মাইনাস এন ইস আর। তাহলে এই সূত্রের মধ্যে আমাদের এই যে এই মানগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশন করে দিলেই কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে। এটি কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালুর মান, অর্থাৎ 10 বছর পরের মূল্য। 10 বছর পরের মূল্য আর 5,000 টাকার কিস্তির দাম, তারপর 10 বছর পরের মূল্য দেওয়া আছে আমাদের 39,119 টাকা। এখন আমাদের কিন্তু আজকের এই পেনশনের মূল্য বের করতে বলছে, যেখানে বলছে যে হাউ মাচ ইজ দ্য পেনশন ওর্থ নাও, মানে পেনশনটির আজকের মূল্য কত। যেহেতু 10 বছর পরের মূল্য দেওয়া আছে এটা, তার মানে আমাদের এটা এখন ফিউচার ভ্যালু ধরতে হবে। এই 10 বছরের মধ্যে কিন্তু আমি কোনো টাকা পয়সা পাই নাই, তার মানে এটা এককালীনের অঙ্ক। তাহলে এখন আমাদের এই 10 বছর পরের যে মূল্য দেওয়া আছে, অর্থাৎ এই 5,000 টাকার কিস্তির বর্তমান মূল্য, এটা কিন্তু 5,000 টাকার কিস্তির বর্তমান মূল্য এবং 10 বছর পরের মূল্য দেওয়া আছে। এই জন্য এটা আমাদের এখানে ফিউচার ভ্যালু ধরতে হবে। তাহলে এই টাকাকে ফিউচার ভ্যালু ধরে আমাদের এককালীন সূত্র ব্যবহার করে প্রেজেন্ট ভ্যালু মানটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে এই টাকাকে ফিউচার ভ্যালু মান ধরবো, আর এখানে কিন্তু আমাদের 1 বছর কম ধরতে হবে, ঠিক আছে? যেহেতু আজ থেকে 10 বছর পর থেকে শুরু হবে, এই জন্য আমাদের এখানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের 1 বছর কম ধরে অঙ্ক করতে হবে। তাহলে আমাদের 1 প্লাস আর এর মান হবে 10, আর এর মান হবে, যেহেতু এখানে 10 বছর দেওয়া আছে 10 বছর, এই জন্য আমাদের এখানে 9 হবে, ঠিক আছে? তাহলে এই মানটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে, এই যে 16,590 টাকা। এই 16,590 টাকা কিন্তু আমাদের এই 5,000 টাকার বর্তমান কিস্তির দাম। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। এটা কয়েকবার প্র্যাকটিস করলে আপনারা খুব সহজেই অঙ্কটা বুঝতে পারবেন। কারণ এই ধরনের অঙ্ক যতগুলো আছে, এই যে এক্স্যাক্টলি 10 ইয়ার্স ফ্রম নাও, এই ধরনের ভাষা লেখা থাকবে। এই ধরনের অঙ্ক যতগুলো আছে সবগুলো অঙ্ক কিন্তু একই রকম। আশা করি আপনারা সবাই এই 100 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। 62 নম্বর অঙ্কে বলা হয়েছে, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের অ্যাকাউন্টিং বিভাগে 2018 সালে আসছিল, অনার্স ফার্স্ট ইয়ারে। এখানে বলা হয়েছে যে ইউ উইজ টু রিটায়ার আফটার 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছর পরে তুমি রিটায়ার হইবা। অ্যাট দ্যাট টাইম ইউ ওয়ান্ট টু হ্যাভ এ অ্যাকুমুলেটেড এনাফ মানি টু রিসিভ অ্যান অ্যানুইটি অফ টাকা 14,000 এ ইয়ার ফর 20 years of retirement. During the period before the retirement you can earn 11% annually, while after retirement you can earn 8% on your money. So what annual contribution to the retirement fund will allow you to receive the annuity of টাকা 14,000 annuity? তার মানে এই অঙ্কে বোঝানো হয়েছে যে আমি 18 বছর পরে রিটায়ার হব, তখন থেকে আমি 14,000 টাকা করে প্রতি বছর 14,000 টাকা পাবো আগামী 20 বছর পর্যন্ত। তাহলে এই 14,000 টাকা পাওয়ার জন্য এখন থেকে কত টাকা করে আমাদের ব্যাংকে রাখতে হবে। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে এই 14,000 টাকার বর্তমান মূল্য কত আসে, সে আমাদের বের করতে হবে। তাহলে এই 14,000 টাকাকে আমরা এর মান ধরে, যেহেতু এই 14,000 টাকা আমি প্রতি বছর পাবো, যেখানে এ আর বলতে বোঝানো হয় প্রতি বছর, এই জন্য আমাদের এই 14,000 টাকা কিন্তু আমাদের কিস্তির পরিমাণ দেওয়া আছে। এই জন্য আমাদের এই 14,000 টাকাকে এর মান ধরতে হবে। আমরা জানি এ দ্বারা বোঝানো হয় কিস্তির পরিমাণ, অর্থাৎ অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট। এই জন্য
এই 14,000 টাকাকে আমাদের নির্দ্বিধায় এর মান ধরতে হবে, কিস্তি পরিমাণ ধরতে হবে। তাহলে আমাদের এর মান দেওয়া হচ্ছে 14,000 টাকা, আর এই 14,000 টাকা পাবো আমরা আগামী 20 বছর পর্যন্ত। তাহলে এন এর মান হবে 20, আর আর এর মান হবে, এখানে কিন্তু আর এর মান দুইটা দেওয়া আছে, একটা হলো 11% আর একটা হলো 8%। এখানে বলা হয়েছে যে ডিউরিং দ্য পিরিয়ড বিফোর দ্য রিটায়ারমেন্ট, মানে রিটায়ারমেন্টের আগে আমাদের 11% ধরতে হবে। আর এখানে বলছে যে হোয়াইল আফটার রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের পরে ধরতে হবে 8%। যেহেতু আমরা এই 14,000 টাকা পাবো রিটায়ারমেন্টের পরে, এই জন্য আমাদের এখানে কিন্তু 8% ধরতে হবে। এই যে আফটার বলতে বোঝানো হয় পরে, আফটার রিটায়ারমেন্ট অর্থাৎ অবসর গ্রহণ করার পরে। আর অবসর গ্রহণ করার পরে কিন্তু আমি প্রতি বছর এই 14,000 টাকা পাবো। এই জন্য আমাদের এই 14,000 টাকার সাথে এই 8% সম্পর্ক, কারণ এটাও কিন্তু আমাদের এই রিটায়ারমেন্টের পরে, আর এটাও কিন্তু আমাদের রিটায়ারমেন্টের পরে। এই জন্য এই 14,000 টাকা দিয়ে যখন আমরা বর্তমান মূল্য বের করবো, তখন কিন্তু আমাদের আর এর মান 8% ধরতে হবে। তাহলে আমরা জানি প্রেজেন্ট ভ্যালু কিস্তি সূত্র হলো পিবি সমান সমান এ 1 - 1 + আর পাওয়ার মাইনাস এ নিচে আর। এখন এই সূত্রের মধ্যে আমরা এই মানগুলো এখানে বসে দিব, ঠিক আছে। এই যে এর জায়গায় 14,000 বসাবো, আর এর জায়গায় 0.08 বসাবো, আর এন এর জায়গায় আমরা 20 বসাবো। বসিয়ে এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু এই যে এই মানটা বের হবে, ঠিক আছে। এখন এই 14,000 টাকার সাথে যদি এই মানটা গুণ দিই, আমাদের কিন্তু এই 1,37,454 টাকা বের হবে। আমরা কিন্তু এই ক্যালকুলেশন মানটা বের করতে পারি, কারণ বিগত ক্লাসগুলোতে কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা হাতে কলমে ক্যালকুলেটর মেশিনে দেখে দিছি, ঠিক আছে। আপনারা অবশ্যই বিগত ক্লাসের অঙ্কগুলো দেখবেন, এতে করে আপনারা ক্যালকুলেশন কিভাবে করতে সেটা শিখতে পারবেন। আশা করি আপনারা সবাই এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন। তাহলে এই 14,000 টাকার বর্তমান মূল্য বের হবে আমাদের 1,37,454 টাকা। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই 1,37,454 টাকা, এই টাকাটা কোন সময়ের মান? এটা হলো আমাদের 18 বছর পরে যখন রিটায়ার হবো তখনকার বর্তমান মূল্য, মানে 18 বছর পরের বর্তমান মূল্য হলো আমাদের 1,37,454 টাকা। এই যে এই 14,000 টাকার কিস্তি বর্তমান মূল্য 18 বছর পরের মূল্য। এখন আমাদের যে বলছে যে এখন থেকে কত টাকা জমা রাখতে হবে, যদি এই টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি, অর্থাৎ এই 1,37,454 টাকা যদি ব্যাংকে জমা রাখি, তাহলে ব্যাংক আমাকে প্রতি বছর 14,000 টাকা করে দিবে আগামী 20 বছর পর্যন্ত। তাহলে এই যে আমি ব্যাংকে যে জমা রাখবো 1,37,454 টাকা, এটা কিন্তু জমা রাখবো আমরা 18 বছর পরে। এখন এই টাকাকে টার্গেট করে এখন থেকে প্রতি বছর কত টাকা জমা রাখতে হবে সেটা আমাদের বের করতে বলছে। এই যে বলছে যে হোয়াট অ্যানুয়াল কন্ট্রিবিউশন টু দ্য রিটায়ারমেন্ট ফান্ড, মানে এই রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করার জন্য এখন থেকে কত টাকা করে জমা রাখতে হবে সেটাই আমাদের বের করতে বলছে। যদি আমি 14,000 টাকা করে প্রতি বছর পেতে চাই, তাহলে এখন এই টাকাকে আমাদের ফিউচার ভ্যালু মান ধরতে হবে, এই যে এই টাকাকে, ঠিক আছে। তাহলে এই টাকাকে এই বির মান ধরে আমাদের এর মান বের করব, আর এর মানটাই হবে আমাদের প্রতি বছর জমাকৃত টাকার পরিমাণ। তাহলে আমি যদি এখন থেকে প্রতি বছর এই যে 2,727 টাকা করে ব্যাংকে জমা রাখি, তাহলে আমাদের 18 বছর পরে আমাদের জমা হবে 1,37,454 টাকা। আর যখনই আমাদের ব্যাংকে 1,37,454 টাকা জমা হবে, ঠিক তখনই ব্যাংক আমাকে আগামী 20 বছর পর্যন্ত প্রতি বছর এই 14,000 টাকা করে প্রতি বছরই দিবে, ঠিক আছে। কিন্তু ব্যাংকে আমাকে কিন্তু এই 1,37,454 টাকা থাকতে হবে। এখন এই 1,37,454 টাকা রাখার জন্য 18 বছর পরে 1,37,454 টাকা রাখার জন্য এখন থেকে কত টাকা করে ব্যাংকে জমা রাখতে হবে সেই কিস্তি পরিমাণটা আমাদের বের করতে বলছে। তাহলে এই টাকাকে আমাদের ফিউচার মান ধরে আমাদের এর মান বের করতে হবে, ঠিক আছে, অর্থাৎ কিস্তি পরিমাণটা বের করতে হবে। আর এটা কিন্তু আমাদের রিটায়ারমেন্টের আগে, যেহেতু রিটায়ারমেন্টের আগে, তাহলে অবশ্যই আমাদের এখানে ইন্টারেস্ট রেট হবে 11%। এখানে বলা আছে যে ডিউরিং দ্য পিরিয়ড বিফোর দ্য রিটায়ারমেন্ট, বিফোর মানে পূর্বে, অর্থাৎ অবসর গ্রহণ করার পূর্বে আমাদের ইন্টারেস্ট রেট হবে 11%। এই জন্য আমাদের এখানে আর এর মানটা 11% ধরে অঙ্ক করতে হবে, আর এন এর মান হবে আমাদের 18 বছর। যেহেতু আমাদের 18 বছর পরে কিন্তু আমাদের এই 1,37,454 টাকা দরকার 18 বছর পরে, এই জন্য এটাকে ফিউচার ভ্যালু ধরে আমাদের অঙ্ক করতে হবে। আর এখানে আর এর মান হবে 11%, আর এন এর মান হবে 18। আর এর মান 11 এবং এন এর মান 18 ধরে আমাদের কিন্তু এর মানটা বের করতে হবে। এই এর মানে কিন্তু আমাদের অ্যানুয়াল কিস্তি পরিমাণ, যেটা আমাদের রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করতে প্রয়োজন হবে, ঠিক আছে। আশা করি আপনারা সবাই এই 62 নম্বর অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছেন। এই 62 নম্বর অঙ্কটা বুঝতে পারলে আশা করি আপনারা সবাই এই 62 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এই 62 নম্বর অঙ্কটা বুঝতে পারলে আমাদের 63 নম্বর অঙ্কটা বুঝতে পারবে, কারণ 62 নম্বর অঙ্ক এবং 63 নম্বর অঙ্ক কিন্তু সেম অঙ্ক। 63 নম্বর অঙ্কে বলা হয়েছে সেম, 62 নম্বর অঙ্ক বুঝতে পারলে 63 নম্বর অঙ্ক বুঝতে পারবেন। 62 নম্বর অঙ্কের মধ্যে 18 বছর পরে রিটায়ার হইতো, আর এখানে কিন্তু 20 বছর পরে রিটায়ার হয়েছে, ঠিক আছে।
আর আমাদের আগামী 26 বছর পর্যন্ত অর্থাৎ 20 বছর পর থেকে 26 বছর পর্যন্ত প্রতি বছর এই 19,000 টাকা পাবো। এটি কিন্তু আমাদের কিস্তি পরিমাণ দেওয়া আছে। আর রিটায়ারমেন্টের আগে আমাদের ইন্টারেস্ট রেট হলো 12.25%, আর রিটায়ারমেন্টের পরে হলো আমাদের 16%। তাহলে আমাদের এখন থেকে কত টাকা করে ব্যাংকে জমা রাখতে হবে? সেম আগের অঙ্কের মতো, যেহেতু আমাদের প্রতি বছর 19,000 টাকা করে পাবো আগামী 26 বছর পর্যন্ত 20 বছর পর থেকে, তাহলে এই 19,000 টাকা হলো আমাদের এর মান দেওয়া আছে, অর্থাৎ কিস্তি পরিমাণ দেওয়া আছে। তাহলে আমাদের এর মান 19,000 টাকা ধরে আর এর মান হবে আমাদের এই যে আফটার রিটায়ারমেন্ট 16%, আর এন এর মান হবে 26, অর্থাৎ আর এর মান 16%, এন এর মান 26 এবং এর মান 19,000 টাকা। এই তিনটা মান এখানে বসিয়ে আমাদের প্রেজেন্ট ভ্যালু কিছু সাথে বসিয়ে আমাদের কিন্তু প্রেজেন্ট ভ্যালু মানটা বের করতে হবে। আর এটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা 62 নম্বর অঙ্কের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে, এখন আমাদের এই যে 1,16,245 টাকা, এই টাকা হলো আমাদের 20 বছর পরের বর্তমান মূল্য। যেহেতু 20 বছর পরের এই 19,000 টাকার বর্তমান মূল্য, আমরা যদি এখন এই টাকাকে টার্গেট করে কত টাকা করে ব্যাংকে জমা রাখতে হবে সেটা যদি বের করতে চাই, তাহলে এখন এই টাকাকে আমাদের ফিউচারেবল মান ধরতে হবে। কারণ এই টাকা কিন্তু এই যে 1,16,245 টাকা কিন্তু আমাদের 20 বছর পরের এই 19,000 টাকার বর্তমান মূল্য, 20 বছর পরের 19,000 টাকার বর্তমান মূল্য। এখন আমাদের কি করতে হবে? এই টাকাকে টার্গেট করতে হবে যে এই টাকা জমা হওয়ার জন্য এখন থেকে কত টাকা করে জমা রাখতে হবে 20 বছরের মধ্যে। তাহলে এখন আমাদের এন এর মানকে 20 ধরতে হবে এবং আর এর মানকে ধরতে হবে যে বিফোর দ্য রিটায়ারমেন্ট, মানে রিটায়ারমেন্ট করার আগে। তাহলে আমাদের 12.25, এটা কিন্তু আমাদের আর এর মান ধরতে হবে। আর এটাকে 100 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের দশমিক রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই বির মান অর্থাৎ ফিউচারেবল মান ধরতে হবে 1,16,245, কারণ এটা কিন্তু আমাদের 20 বছর পরের মূল্য, অর্থাৎ 20 বছর পরের 19,000 টাকার বর্তমান মূল্য হলো আমাদের 1,16,245 টাকা। তাহলে এটা অবশ্যই আমাদের ফিউচারেবল মান দেওয়া আছে, অর্থাৎ 20 বছর পরের মূল্য দেওয়া আছে। এই জন্য এই টাকাকে এখন ফিউচারেবল মান ধরে আর এর মান ধরতে হবে আমাদের যে 12.25, আর এর মান ধরতে হবে আমাদের 20 ধরে নিয়ে আমাদের কিন্তু এর মান বের করতে হবে। আর ফিউচার ভ্যালু কিছু সূত্র ব্যবহার করতে হবে, যেহেতু এখানে ফিউচার ভ্যালু মান দেওয়া আছে। আমরা জানি কিস্তির অঙ্কের ক্ষেত্রে যার মান দেওয়া থাকবে তার সূত্র ব্যবহার করতে হবে। যেহেতু এখানে ফিউচার ভ্যালু মান দেওয়া আছে, এই জন্য ফিউচার ভ্যালু কিছু সূত্র ব্যবহার করে যার যার যে মান দেওয়া আছে মানটা বসিয়ে আমাদের এই যে এর মানটা বের করবো। ঠিক আছে, এখন সম্পূর্ণ মান এই যে এই সম্পূর্ণ মান ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এই মানটা বের হতে হবে, এই যে মানটা। এখন আমাদের এর মানটা বের করবো কিভাবে? এই যে 1,16,245 টাকাকে এই মান দ্বারা ভাগ করলেই আমাদের কিন্তু এই মানটা বের হতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই টাকাকে এইটা দ্বারা ভাগ করতে হবে, এইটাকে এটা ভাগ করলে হবে না, এই টাকা আগে লিখতে হবে, এটাকে এই দ্বারা ভাগ করতে হবে। এটা সবাই জানি, তারপরে কিন্তু অনেকে বুঝতে পারে না, এই জন্য আমি বারবার বলতেছি এই টাকাকে এই টাকা দ্বারা ভাগ করলে আমাদের কিন্তু এই মানটা বের হতে হবে। তখন আমাদের এই মান বের হবে 1,567 টাকা। এটাই কিন্তু আমাদের বের করতে বলছে। এখানে বলা আছে হোয়াট অ্যানুয়াল কন্ট্রিবিউশন, এটা কিন্তু আমাদের অ্যানুয়াল কন্ট্রিবিউশনের মান, অর্থাৎ বার্ষিক কিস্তির পরিমাণ। আমি যদি এই টাকা যদি ব্যাংকে জমা রাখি প্রতি বছর আগামী 20 বছর পর্যন্ত, তাহলে 20 বছর পরে কিন্তু আমাদের এই টাকা জমা হবে 1,16,245 টাকা। যখনই ব্যাংকে আমার 1,16,245 টাকা জমা থাকবে, তখনই ব্যাংক আমাকে প্রতি বছর 19,000 টাকা করে দিবে আগামী 26 বছর পর্যন্ত। ঠিক আছে, আশা করি আপনারা সবাই এই অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। অর্থাৎ 62 নম্বর অঙ্ক এবং 63 নম্বর অঙ্ক, এই দুটো অঙ্ক কিন্তু একেবারে সেম অঙ্ক, শুধু টাকার অ্যামাউন্টটা পরিবর্তন আছে এখানে। ঠিক আছে, অঙ্কের নিয়ম কিন্তু একই রকম। তো আশা করি আপনার সব হয়েছে। এ ম্যান রিটায়ার্স এট দ্য এজ অফ 16 ইয়ার্স, তার মানে এক ভদ্রলোক 60 বছর বয়সে রিটায়ার হবে, অর্থাৎ অবসর গ্রহণ করবে। ইফ দ্য ম্যান গেটস হিজ পেনশন টাকা 1500 মান্থলি, প্রতি মাসে পাবে 1500 টাকা করে। অ্যান্ড ইফ দিস অ্যামাউন্ট ইজ পেয়েবল ইন 2 ইনস্টলমেন্ট পার ইয়ার, মানে এই টাকাটা বছরে 2বার দেওয়া হবে, মানে 2 কিস্তিতে প্রদান করা হবে। তাহলে যদি 2 কিস্তি দেয়, তাহলে আমরা ধরতে হবে যে 6 মাস পর পর, এক বছর যদি 2টা কিস্তি দেয়, তাহলে ধরে নিতে হবে যে 6 মাস পর পর 2 কিস্তি দেওয়া হবে। তাহলে প্রতি মাসে যদি আমাদের 1500 টাকা করে দেয়, তাহলে 6 মাসে হবে আমাদের 9,000 টাকা। কারণ এখানে বলছে যে ইফ দিস অ্যামাউন্ট ইজ পেয়েবল ইন 2 ইনস্টলমেন্টস পার ইয়ার, মানে প্রতি বছর 2টা কিস্তিতে পরিশোধ করা হবে এই টাকাটা। প্রতি মাসে দিচ্ছে 1500 টাকা, তাহলে প্রতি মাসে যদি 1500 টাকা দেয়, তাহলে 6 মাসে হবে আমাদের 9,000 টাকা। এই জন্য 6 দিয়ে গুণ করা হয়েছে 9,000 টাকা। হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ পেনশন ইফ হি ওয়ান্টস টু টেক দিস মানি অ্যাট এ টাইম, মানে এটার প্রেজেন্ট ভ্যালু করতে হবে যদি টাকাটা একসাথে নিতে চায়, উইদাউট টেকিং থ্রু 15 ইয়ার্স বাই ইনস্টলমেন্ট ইফ ইন পার্সেন্ট। যদি 15 বছরের মধ্যে যদি কোনো টাকা না নেয়, মানে না উঠিয়ে নেয়, তাহলে যদি ইন্টারেস্ট 5% হয়, তাহলে এই টাকাটার বর্তমান মূল্য কত হবে সেটা আমাদের বের করতে বলছে।
তাহলে আমাদের এর মান বের করবো। এই 15,000 টাকা যেহেতু মাসে দেওয়া আছে আর 6 মাস পর পর দিবে, বছরে 2বার, এই জন্য 6 দিয়ে গুণ করে আমাদের 6 মাসের টাকা বের করতে হবে 9,000 টাকা। আর আর এর মান হবে আমাদের 0.05কে 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু বছরে 2বার আমাদের ইনস্টলমেন্ট প্রদান করা হবে, এই জন্য আর এর মানকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং এন এর মানকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের আর এর মান ছিল 5%, এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি 0.05 আসবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 0.025। আর এন এর মান ছিল আমাদের 15 বছর, এটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের আসবে 30 আসবে। এখন এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে, কারণ এখানে বলে দিচ্ছে যে হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট ভ্যালু। আর এখানে এর মান দেওয়া থাকার কারণে আমাদের প্রেজেন্ট ভ্যালু কিস্তি সূত্র ব্যবহার করতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু কিস্তি সূত্র সবাই জানি। এবার এই সূত্রের মধ্যে আমাদের এই মানগুলো এখানে বসাতে হবে। এর জায়গায় এর মান বসাবো, আর এর জায়গায় এবং এর জায়গায় আর এর মান এবং এর মান বসাবো। বসিয়ে এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এই মানটা বের হবে। আর এই মানের সাথে এই 9,000 টাকা গুণ করলে আমাদের কিন্তু 1,88,373 টাকা বের হয়ে যাবে। এটাই কিন্তু অঙ্কের রেজাল্ট। আশা করি আপনারা সবাই এই 64 নম্বর অঙ্কটা কিভাবে করা হয়েছে সেটা বুঝতে পেরেছেন। 65 নম্বর অঙ্কে বলা হয়েছে মিস্টার শামস উইল রিটায়ার 1 ইয়ার ফ্রম নাও। এখন থেকে 1 বছর পর রিটায়ার হবে। হি উইল গেট টাকা 40 লাখ অ্যাজ এ রিটায়ারমেন্ট বেনিফিট দ্যাট উইল ডিপোজিট ইন এ সোনালী ব্যাংক। অর্থাৎ মিস্টার শামস 1 বছর পর রিটায়ার হবে এবং 1 বছর পরে পেনশন হিসাবে পাইছে 40 লক্ষ টাকা। ঠিক আছে, এখন এই 40 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখবে। এখন ইন্টারেস্ট যদি 12% হয়, হি এক্সপেক্ট অ্যান অ্যানুইটি ইচ ইয়ার ফর নেক্সট 10 ইয়ার্স টু মেনটেন হিজ ফ্যামিলি এক্সপেন্স। তার মানে এই 40 লক্ষ টাকা যদি সে ব্যাংকে জমা রাখে, তাহলে প্রতি বছর সে কত টাকা করে পাবে আগামী 10 বছর পর্যন্ত পারিবারিক ব্যয় নির্বাহের জন্য। ঠিক আছে, অর্থাৎ সে 1 বছর পর রিটায়ার হবে। 1 বছর পর রিটায়ার যখন হবে তখন সে এককালীন 40 লক্ষ টাকা পেনশন হিসাবে পাবে। এখন এই 40 লক্ষ টাকা সোনালী ব্যাংকে জমা রাখবে এবং সোনালী ব্যাংক তাকে প্রতি বছর কত টাকা করে দেবে আগামী 10 বছর পর্যন্ত, যদি ইন্টারেস্ট রেট 12% হয়, সেটা আমাদের বের করতে বলছে। এখানে এই নাম্বার বলা হয়েছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ অ্যানুইটি, মানে কিস্তি পরিমাণ বের করো অফ মিস্টার শামস। যেহেতু আমি ব্যাংকে এখন 40 লক্ষ টাকা জমা দিব, তাহলে এই 40 লক্ষ টাকা কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালু মান দেওয়া আছে, অর্থাৎ পিবির মান দেওয়া আছে। তাহলে আমাদের পিবির মান ধরতে হবে 40 লক্ষ টাকা, কারণ এই 40 লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়েই প্রতি বছর আমি একটা কিস্তি পরিমাণ নিব, অর্থাৎ ইন্টারেস্টটা উঠে নিয়ে আসবো। ঠিক আছে, প্রতি বছর কি পরিমাণ ইন্টারেস্ট পাওয়া যাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এই 40 লক্ষ টাকার সম্পূর্ণ প্রেজেন্ট মান ধরতে হবে, মানে এটাই কিন্তু প্রেজেন্ট মান, কারণ এই টাকা কিন্তু ব্যাংকে জমা দিচ্ছে, যে উইল ডিপোজিট মানে জমা রাখবে ইন এ ব্যাংক, মানে ব্যাংকে জমা রাখবে। তাহলে এই 40 লক্ষ টাকার সম্পূর্ণ আমাদের প্রেজেন্ট মান দেওয়া আছে। আর এর মান কিন্তু আমাদের 12%, 12%কে 10 মিনিট করলে আমাদের আসবে 0.12। ঠিক আছে, আর এর মান দেওয়া আছে আমাদের 10 ইয়ার্স, নেক্সট 10 ইয়ার্স। এইখানে আমাদের এর মান হবে 10। এখন এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে আমাদের কিন্তু এর মান বের করতে হবে। আর সূত্রটা অবশ্যই আমাদের প্রেজেন্ট ভ্যালু কিছু সূত্র ব্যবহার করতে হবে, কারণ এখানে প্রেজেন্ট ভ্যালু মান দেওয়া আছে আর এর মান বের করতে বলছে। আমরা জানি কিস্তির অঙ্কের ক্ষেত্রে যার মান দেওয়া থাকে তার সূত্র ব্যবহার করতে হয়। যেহেতু এখানে আমাদের এর মান বের করতে বলছে, তার মানে অবশ্যই ধরতে হবে এটা আমাদের কিস্তির অঙ্ক। আর কিস্তির অঙ্কের মধ্যে আমাদের প্রেজেন্ট ভ্যালু মান দেওয়া আছে, এই জন্য অবশ্যই আমাদের প্রেজেন্ট ভ্যালু সূত্র ব্যবহার করতে হবে। এখন এখানে যার যার যে মান দেওয়া আছে সেই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে আমাদের কিন্তু এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এই যে মানটা বের হবে। আর এখন আমাদের এই 40 লক্ষ টাকাকে এই মান দ্বারা ভাগ করলে আমাদের কিন্তু এই মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, আর এটাই হলো আমাদের কিস্তির পরিমাণ। তার মানে আমি যদি ব্যাংকে এখন 40 লক্ষ টাকা জমা রাখি, ব্যাংক আমাকে প্রতি বছর আমার পারিবারিক ব্যয় নির্বাহের জন্য আগামী 10 বছর পর্যন্ত প্রতি বছর আমাকে এই 7,07,937 টাকা দিবে। যদি ব্যাংকে আমি এখন 40 লক্ষ টাকা জমা রাখি, আগামী 10 বছর পরে কিন্তু আমাকে এই টাকাটাই দিবে ব্যাংক। ঠিক আছে, আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। বি নাম্বারটা সেম অঙ্ক, শুধু আমাদের পার্সেন্টেজ পরিবর্তন হবে, অর্থাৎ 12%-এর জায়গায় 15% ধরে করতে হবে। এই যে সেম এই অঙ্কটাই, শুধু এখানে 12%-এর পরিবর্তে 15% ধরে অঙ্কটা করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। যদি আমি 12% ইন্টারেস্ট দেয়, তাহলে আমাদের কিস্তি পরিমাণ হবে 7,07,937 টাকা। আর যদি 15% ইন্টারেস্ট দেয় ব্যাংক, তাহলে আমাদের কিস্তি পরিমাণ হবে 7,97,008 টাকা। তাহলে এই দুটোর মধ্যে আমাদের কোনটা ভালো? অবশ্যই আমাদের বি নাম্বারটা ভালো, অর্থাৎ ইন্টারেস্ট রেট যত বেশি হবে আমাদের কিন্তু কিস্তি পরিমাণটা তত বেশি হবে। আশা করি আপনারা সবাই এই 65 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। 63 নম্বর অঙ্কে বলা হয়েছে নীলিমা ওপেন্স এ ডিপিএস অ্যাকাউন্ট অ্যাট সোনালী ব্যাংক ন্যাশনাল ইউনিভার্সিটি ব্রাঞ্চে অফ 1 জানুয়ারি 2003। এখানে এনইউ দেওয়া আছে, যে কোনো ব্রাঞ্চ হতে পারে, ঢাকা ইউনিভার্সিটি হতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয় হতে পারে, রাজশাহী ইউনিভার্সিটি হতে পারে। ঠিক আছে, এর কোনো সমস্যা না। অর্থাৎ আমি একটা ডিপিএস অ্যাকাউন্ট চালু করছি 2003 সালের জানুয়ারি 1 তারিখে। হি ডিপোজিট টাকা 100 অ্যাট দ্য বিগিনিং
এভরি উইক, প্রতি সপ্তাহের শুরুতে 100 টাকা করে জমা রাখবে। তাহলে এটা অবশ্যই আমাদের কিস্তি পরিমাণ দেওয়া আছে, অর্থাৎ এর মান দেওয়া আছে। যেহেতু এই 100 টাকা প্রতি সপ্তাহের শুরুতে, মানে প্রতি সপ্তাহের শুরুতে 100 টাকা করে জমা রাখবে, প্রতি সপ্তাহে জমা রাখবে 100 টাকা করে, তারপর শুরুতে জমা রাখবে অ্যাট দ্য বিগিনিং। এই জন্য অবশ্যই এই 100 টাকা আমার কিন্তু আমাদের কিস্তি পরিমাণ, অর্থাৎ এর মান দেওয়া আছে। আর এখানে এভরি উইক থাকার কারণে আমাদের এম এর মান কিন্তু 52 ধরতে হবে, কারণ আমরা জানি 52 সপ্তাহে কিন্তু আমাদের 1 বছর, এই জন্য এম এর মান হবে 52। আর আমাদের কিস্তি পরিমাণ শুরু করছে জানুয়ারি 1, 2003 সাল থেকে। আর ইন্টারেস্ট কিন্তু আমাদের 12.5% কম্পাউন্ডেড উইকলি, মানে সপ্তাহে আমাদের চক্রবৃদ্ধি ধার্য করা হবে, মানে প্রতি সপ্তাহে জমা টাকার উপর ইন্টারেস্ট যাবে অন ডিপিএস। হাউ মাচ উইল নীলিমা রিসিভ অন ম্যাচুরিটি? অ্যাজিউম ডিপিএস উইল বি ম্যাচিউর 31 ডিসেম্বর 2017 সাল। তার মানে কি 31 ডিসেম্বর 2017 সালে আমাদের এই ডিপিএসটা ম্যাচ শেষ হয়ে যাবে। অর্থাৎ জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করে 2003 সালের জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করে 2017 সালের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমাদের মোট কয় বছর হয় সেটা কিন্তু আমাদের গণতে হবে। আমরা যদি গণি যে 3 ধরতে হবে কিন্তু আমাদের, কারণ 3 জানুয়ারি 1 তারিখে শুরু করছে, তাহলে 2003 সাল কিন্তু সম্পূর্ণই আছে, তাই না? যে 2003 সাল 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 আর 17 সালও কিন্তু আমাদের ধরতে হবে, কারণ 17 সালের ডিসেম্বরে শেষ হবে। তার মানে 17 সাল সম্পূর্ণ কিন্তু আমাদের ডিপিএস প্রদান করা হয়েছে, জমা দেওয়া হয়েছে। এই জন্য 2003 সালও ধরতে হবে, 2017 সালও ধরতে হবে। তাহলে 2003 সাল থেকে 2017 সাল পর্যন্ত আমাদের কিন্তু মোট 15 বছর হয়। আপনি একটু হিসাব করে দেখেন, 15 বছরই হবে। তাহলে আমাদের এর মান হবে 15। আর আর এর মান যেহেতু দেওয়া আছে যে 12.50%, আর এখানে কম্পাউন্ডেড উইকলি, অর্থাৎ সাপ্তাহিক আমাদের কম্পাউন্ড করা হবে বিধায় আমাদের আর এর মানকে 52 দ্বারা ভাগ করতে হবে এবং এর মানকে 52 দ্বারা গুণ করতে হবে। যদি মান্থলি বলতো তাহলে 12 দ্বারা ভাগ করতাম, 12 দ্বারা গুণ করতাম। কোয়ার্টার বললে 4 দ্বারা ভাগ করতাম, 4 দ্বারা গুণ করতাম, যেগুলো আমরা বিগত ক্লাসগুলোতে অনেক অঙ্ক এগুলো দেখাইছি, ঠিক আছে? আর উইকলি বললে আমাদের 52 দ্বারা ভাগ করতে হবে, 52 দ্বারা গুণ করতে হবে, কারণ উইকলি বলতে বোঝানো হয় প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের কি করবে? চক্রবৃদ্ধি ধার্য করা হবে। যদি প্রতি সপ্তাহে চক্রবৃদ্ধি করা হয় তাহলে বছর হবে 52 বার, কারণ 52 সপ্তাহে কিন্তু 1 বছর। এই জন্য আর এর মানকে 52 দ্বারা ভাগ করতে হবে এবং এর মানকে 52 দ্বারা গুণ করতে হবে। আর এর মানকে 52 দ্বারা ভাগ করলে আমাদের মান বের হবে 0.0024, আর এর মানকে 12 দ্বারা গুণ করলে আমাদের বের হবে 780। এখন এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। আর এখানে বলছে অ্যাট দ্য বিগিনিং এভরি উইক, বছর শুরুতে, এই জন্য আমাদের সূত্রের শেষে 1+r গুণ করা হয়েছে। আমরা জানি যে কোনো কিস্তির টাকা দুইভাবে দেওয়া হয়, এটা হলো বছর শুরুতে, এটা হলো বছরের শেষে। যদি বছরের শুরুতে দেওয়া হয় তাহলে সূত্রের শেষে 1+r গুণ করতে হবে, আর যদি বছরের শেষে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের 1+r গুণ করতে হবে না। আর এই অঙ্কের মধ্যে কিন্তু আমাদের স্পষ্ট বলছে যে অ্যাট দ্য বিগিনিং এভরি উইক, প্রতি সপ্তাহের শুরুতে, এই জন্য আমাদের সূত্রের শেষে 1+r গুণ করতে হবে। আর এখানে কিন্তু আমাদের ফিউচারেবল সূত্র ব্যবহার করতে হবে, কারণ বলছে যে হাউ মাচ উইল নীলিমা রিসিভ অর ম্যাচুরিটি, বা ম্যাচ শেষে কত টাকা রিসিভ করবে। যদি 100 টাকা করে কিস্তি দিই তাহলে অবশ্যই আমাদের ফিউচারেবলের মানটা বের করতে বলছে, আর এটা কিস্তির অঙ্কের বিধায় আমাদের ফিউচারেবল সূত্র ব্যবহার করতে হবে। এর মান দেওয়া আছে, এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এই মানটা বের হবে। আর তার সাথে যদি 100 গুণ করি আমাদের, তাহলে আমাদের বের হবে 2,29,162 টাকা। এটাই কিন্তু আমাদের এই 100 টাকার কিস্তির 15 বছর পরে, 15 বছর পরে এই 100 টাকার ফিউচারেবল হবে আমাদের 2,29,162 টাকা। আমি যদি প্রতি বছর 100 টাকা জমা দেই তাহলে 15 বছর পরে ব্যাংকে আমার জমা হবে 2,29,162 টাকা। আশা করি আপনারা সবাই এই 66 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এরপর আমাদের 67 নম্বর অঙ্কে বলা হয়েছে মিস্টার রনি ওয়ান্টস টু পারচেজ এ ওয়াশিং মেশিন 4 years from now, অর্থাৎ এখন থেকে 4 বছর পরে মিস্টার রনি একটা ওয়াশিং মেশিন ক্রয় করতে চায়। দেন দ্য প্রাইস অফ দ্য ওয়াশিং মেশিন উইল বি টাকা 1,20,000। তখন ওয়াশিং মেশিনটির দাম হবে 1,20,000 টাকা। তার মানে মিস্টার রনি 4 বছর পরে একটা মেশিন কিনবে, তাই না? তখন মেশিনটির দাম হবে 1,20,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে এই 1,20,000 টাকা কিন্তু অবশ্যই আমাদের ফিউচারেবল মান দেওয়া আছে, কারণ 4 বছর পরে একটা মেশিন কিনবে, তখন মেশিনটির দাম হবে 1,20,000 টাকা। তাহলে অবশ্যই এটি কিন্তু আমাদের ফিউচারেবল মান দেওয়া আছে, এই বির মান দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি এই বি সমান 1,20,000 টাকা। আচ্ছা, বাট ডিউ টু ফিনান্সিয়াল প্রবলেম, এখন আর্থিক সমস্যার কারণে ইট উইল বি ডিফিকাল্ট ফর হিম, তার জন্য কষ্টকর হয়ে যাবে, ফর হিম টু অ্যারেঞ্জ দ্য রিকোয়ার্ড মানি, মানে এই টাকাটা ব্যবস্থা করা তার জন্য কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। ফর দিস, এই জন্য হি ওয়ান্টস টু অ্যাকোমোডেট দ্য মানি ইন এ ব্যাংক বাই মান্থলি ইনস্টলমেন্ট, অর্থাৎ সে 1,20,000 টাকা, অর্থাৎ 4 বছর পরে সে 1,20,000 টাকা খরচ করে একটা ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছে, কিন্তু একসাথে এই 1,20,000 টাকা বের করতে তার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। এই জন্য সে চাচ্ছে যে এখন থেকে প্রতি মাসে
অল্প অল্প টাকা জমিয়ে যাতে করে 4 বছর পরে একসাথে টাকাটা অর্থাৎ 1,20,000 টাকা উঠিয়ে একটা ওয়াশিং মেশিন কিনতে পারে। এখন প্রশ্ন হলো যে ভবিষ্যতে 1,20,000 টাকা পাওয়ার জন্য প্রতি মাসে তাকে কত টাকা করে জমা রাখতে হবে, এটাই আমাদের বের করতে বলছে। যেহেতু প্রতি মাসে অর্থাৎ মান্থলি ইনস্টলমেন্ট প্রতি মাসে মাসে জমা রাখবে, তার মানে অবশ্যই কিস্তির অঙ্ক, আর এখানে এর মান বের করতে বলছে, অর্থাৎ কিস্তির পরিমাণটা আমাদের বের করতে বলছে। যেহেতু আমাদের এখানে ফিউচারেবল মান দেওয়া আছে, আমরা জানি কিস্তির অঙ্কের ক্ষেত্রে যার মান দেওয়া থাকবে তার সাথে ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের ফিউচারেবল মান দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের ফিউচারেবল কিস্তির সাথে ব্যবহার করতে হবে। এখন এখানে যার যার যে মান দেওয়া আছে সেই মানগুলো এখানে বসিয়ে দিব। এখানে আমাদের ইন্টারেস্ট হলো 12%, আর এম এ মান হবে 12। কেন হবে? কারণ এখানে মান্থলি ইনস্টলমেন্ট বলছে যে মান্থলি, এই জন্য আমাদের এম এ মান হবে 12 হবে। তাহলে 12%কে 12তে ভাগ করবো, 12% বলতে বোঝানো হয় 0.12, এটাকে 12তে ভাগ করলে আমাদের বের হবে 0.01, এবং এন এর মানকে 12 দ্বারা গুণ করতে হবে। এখানে এন এর মান ছিল আমাদের 4 বছর, আর 12 দ্বারা গুণ করলে আমাদের 48। এখন আমাদের এই যে আর এর মান, এন এর মান এবং এই বির মান, এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের এর মানটা বের করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই এর মানটা আমাদের বের করতে হবে, এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এই মানটা বের হবে, ঠিক আছে? এখন এই 1,20,000 টাকা এখানে রেখে 1,20,000 টাকাকে এই মান দ্বারা ভাগ করলে আমাদের কিন্তু এই যে কিস্তি পরিমাণ বের হবে 1,960 টাকা। এখন থেকে প্রতি মাসে যদি এই 1,960 টাকা করে প্রতি মাসে জমা রাখি, তাহলে আগামী 4 বছর পরে ব্যাংকে আমার 1,20,000 টাকা জমা হবে। এখন এই 1,20,000 টাকা উঠিয়ে আমি একটা ওয়াশিং মেশিন কিনতে পারবো 4 বছর পরে। আশা করি আপনারা সবাই এই 67 নম্বর অঙ্কটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। 68 নম্বর অঙ্কে বলা হয়েছে এ টেলিভিশন ইজ পারচেজ অন ইনস্টলমেন্ট বেসিস, মানে একটা টেলিভিশন ক্রয় করা হবে কিস্তিতে, ঠিক আছে? সাচ দ্যাট 1,000 টাকা টু বি পেড অন দ্য সাইনিং অফ দ্য কন্ট্রাক্ট অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ 6 ইয়ারলি ইনস্টলমেন্ট অফ টাকা 600 পেয়েবল অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রতি বছর শেষে। এই জন্য 1+ আর গুণ করতে হবে না। ইন্টারেস্ট রেট হলো আমাদের 8%। তাহলে হোয়াট ইজ দ্য ক্যাশ প্রাইস অফ দ্য টিভি? আমরা এই ধরনের অঙ্ক কিন্তু অনেক করছি, তাই না? ডাউন পেমেন্টের অঙ্ক, আর ডাউন পেমেন্টের অঙ্কের ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রেজেন্ট ভ্যালু ব্যবহার করতে হয়। তাহলে আমাদের ডাউন পেমেন্ট অঙ্ক বুঝবো কিভাবে? কারণ কেনার সময় যে টু বি পেড অন দ্য সাইনিং অফ দ্য কন্ট্রাক্ট, মানে কেনার সময় আমি কিন্তু 1,000 টাকা দিয়ে আসছি, এটাই কিন্তু আমাদের ডাউন পেমেন্টের পরিমাণ। তাহলে আমাদের ডাউন পেমেন্ট হবে 1,000 টাকা, আর বাকি টাকার জন্য আমি প্রতি বছর 600 টাকা কিস্তি দিচ্ছি আগামী 6 বছর পর্যন্ত। তাহলে এই 600 টাকা কিন্তু আমাদের এর মান দেওয়া আছে, এখানে বলা আছে যে ইনস্টলমেন্ট অফ টাকা 600 পেয়েবল অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, তার মানে প্রতি বছরের শেষে 600 টাকা করে কিস্তি দেওয়া হবে। তাহলে এই 600 টাকা আমাদের অবশ্যই এর মান দেওয়া আছে, তাহলে এর মান হবে আমাদের 600 টাকা, আর এর মান হবে আমাদের 8% বলতে বোঝানো হয় 0.08, আর এর মান হবে আমাদের 6 বছর মানে 6। তাহলে এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে আমাদের এই পিবির মানটা বের করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুর মানটা বের করতে হবে। আর এই মানটা কীভাবে বের করতে হয় সেটা সবাই জানি আমরা। এখন আমাদের এই টেলিভিশনের মোট মূল্য বের করতে হবে। সো দ্য টোটাল ক্যাশ প্রাইস অফ দ্য টিভি উইল বি, তাহলে আমাদের এই প্রেজেন্ট ভ্যালুর মানের সাথে আমাদের এই ডাউন পেমেন্টের টাকাটা যোগ করতে হবে। যোগ করলে আমাদের কিন্তু এই টেলিভিশনের মোট মূল্যটা বের হয়ে যাবে, অর্থাৎ টেলিভিশনের মোট নগদ মূল্যের পরিমাণ বের হবে। এই দুটো টাকা যোগ করলে আমাদের বের হবে 3,774 টাকা। আশা করি আপনারা সবাই এই অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। বলা হয়েছে যে মিস্টার মামুন ওয়াজ টু ডিপোজিট টাকা 30,000 বাই 4 years ফ্রম নাও টু পারচেজ এ নিউ কালার টিভি, অর্থাৎ সে 4 বছর এখন থেকে 4 বছর পরে একটি রঙিন টিভি ক্রয় করবেন যার দাম হবে 30,000 টাকা। এখন থেকে 4 বছর পরে, এখানে বলা আছে যে 4 years ফ্রম নাও, এখন থেকে 4 বছর, ঠিক আছে? 4 বছর পরে সে কী করবে? 30,000 টাকা একটা দিয়ে মেশিন ক্রয় করবে, মানে 30,000 টাকা দিয়ে একটি কালার টেলিভিশন, এই নিউ কালার টিভি মানে নতুন একটি রঙিন টিভি ক্রয় করবেন 30,000 টাকা দিয়ে এখন থেকে 4 বছর পরে। তাহলে অবশ্যই আমরা বলতে পারি এই 30,000 টাকা কিন্তু আমাদের ফিউচারেবল মান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই বির মান হবে আমাদের 30,000 টাকা ইফ ইন্টারেস্ট রেট 12% কম্পাউন্ডেড ইয়ারলি। এই জন্য কম্পাউন্ডেড ইয়ারলি বলতে বোঝানো হয় বছরে একবার চক্রবৃদ্ধি করা। এই জন্য আমাদের এখানে এম এর মান আসবে না, অর্থাৎ আর কে এবং এন কে কোনো কিছু ভাগ বা গুণ করতে হবে না। অঙ্কের মধ্যে যে রেট এবং যে ইয়ার দেওয়া থাকবে সেই রেট এবং সেই ইয়ার দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে এখানে আমাদের এই বির মান হবে 30,000 টাকা, আর এর মান হবে আমাদের 12%। 12%কে পয়েন্টের রূপান্তর করলে আমাদের আসবে 0.12, আর এন এর মান তো আমাদের দিয়ে আছে সরাসরি 4 years। এখন এই মানগুলো আমাদের এই সূত্রের মধ্যে বসিয়ে আমাদের এর মান বের করতে হবে। যেহেতু আমাদের ফিউচারেবলের মান দেওয়া আছে, অর্থাৎ এই বির মান দেওয়া আছে আর এর মান বের করতে বলছে, তার মানে অবশ্যই এটা কিস্তির অঙ্ক। যেহেতু এটা কিস্তির অঙ্ক, আর আমরা জানি কিস্তির অঙ্কের ক্ষেত্রে যার মান দেওয়া থাকবে তার সূত্র ব্যবহার করতে হয়। যেহেতু এখানে ফিউচারেবলের মান দেওয়া আছে, এই জন্য অবশ্যই আমাদের ফিউচারেবলের সূত্র ব্যবহার করে এর মান বের করতে হবে। আর এই বির মান দেওয়া আছে 30,000 টাকা, আর এর মান দেওয়া আছে আমাদের 0.12, আর এর মান দেওয়া আছে আমাদের 4।
যার যার যে মান দেওয়া আছে এই মানগুলো এখানে বসিয়ে এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এই মানটা বের হবে। এখন আমাদের এই 30,000 টাকাকে এই মান দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের এই মানটা বের হতে হবে। আর এর মানটাই কিন্তু আমাদের এই অঙ্কে বের করতে বলছে। এখানে বলছে যে হাউ মাচ ডাজ হি নিডেড টু ইনভেস্ট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার ফর নেক্সট 4 ইয়ার্স। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত পড়লে আমরা বুঝতে পারবো যে কত টাকা প্রতি বছরের শেষে বিনিয়োগ করতে হবে আগামী 4 বছর পর্যন্ত। যদি আমি 4 বছর পরে 30,000 টাকা পেতে চাই তাহলে কত টাকা করে জমা রাখতে হবে, এটাই কিন্তু আমাদের এর মান। যেহেতু আমাকে বলছে যে কত টাকা করে জমা রাখতে হবে, তার মানে কিস্তি পরিমাণটা বের করতে বলছে। আর এখানে প্রতি বছরের শেষে জমা রাখছে বিদায় এখানে সূত্রের সাথে 1+ আর গুণ করা হয় নাই। যদি প্রতি বছরের শুরুতে জমা রাখতো তাহলে অবশ্যই সূত্রের শেষে 1+ আর গুণ করা হতো। আশা করি আপনারা সবাই এই 69 নম্বর অঙ্কটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এরপর আমাদের 70 নম্বর অঙ্কে বলা হয়েছে ফাইন্ড দ্য ফিউচার ভ্যালু অফ দ্য ফলোইং ইনভেস্টমেন্ট, দ্য ইন্টারেস্ট রেট ইজ 8% পার ইয়ার কম্পাউন্ডেড ইয়ারলি। এখানে কিন্তু আমাদের স্পষ্ট বলে দিয়েছে যে ফিউচার ভ্যালু বের করার জন্য। এই জন্য আমাদের আর কোনো কিছু চিন্তা করতে হবে না, সরাসরি ফিউচার ভ্যালু সূত্র ব্যবহার করতে হবে। এখন দেখতে হবে যে ফিউচার ভ্যালুর কিস্তি সূত্র ব্যবহার হবে নাকি এককালীন সূত্র ব্যবহার হবে। তাহলে আমাদের অঙ্কের ডাক দেখে বুঝতে হবে এটা কিস্তি না এককালীন। এই নাম্বার বলা হয়েছে যে টাকা 100 ইজ ইনভেস্টেড ইচ ইয়ার, প্রতি বছর, বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছর পর থেকে প্রতি বছর 100 টাকা করে বিনিয়োগ করা হবে। প্রতি বছর, ইচ ইয়ার বলতে বোঝানো হয় প্রতি বছর। যেহেতু প্রতি বছর 100 টাকা করে বিনিয়োগ করব, তাহলে আমরা অবশ্যই ধরতে পারি এটা কিস্তির অঙ্ক। অর্থাৎ এই 100 টাকা কিন্তু আমাদের এর মান দেওয়া আছে, তাহলে আমাদের এর মান দেওয়া আছে 100 টাকা। যেহেতু 100 টাকা করে প্রতি বছর জমা করবো, আর এখানে বলছে বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও, অর্থাৎ 1 বছর পর থেকে শুরু হবে। তার মানে এটা এন্ডিং এর অঙ্ক, এটা কিন্তু বিগিনিং এর অঙ্ক না। তার মানে বিগিনিং লেখা থাকলে যে বুঝতে হবে এটা বিগিনিং অঙ্ক, তা না। এই বিগিনিং মানে শুরু করা হয়েছে, এই শুরু করছে কবে থেকে? 1 বছর পর থেকে, অর্থাৎ 1 বছর পর থেকে শুরু করছে। তার মানে অবশ্যই এটা এন্ডিং এর অঙ্ক, ঠিক আছে? এই জন্য সূত্রের সাথে আমাদের 1+ আর গুণ করার প্রয়োজন নাই। একমাত্র যদি শুরুতে হইতো তাহলে 1+ আর গুণ করতাম। যেহেতু এখানে 1 বছর পর থেকে শুরু করবে, তার মানে আমাদের ধরে নিতে হবে এটা কিন্তু আমাদের এন্ডিং এর অঙ্ক, অর্থাৎ বছর শেষে কিস্তির টাকা জমা দেওয়া হয়েছে, এটা ধরে নিতে হবে। এই জন্য আমাদের সূত্রের সাথে 1+ আর গুণ করতে হবে না। আর এভাবে চলবে আমাদের 10 বছর পর্যন্ত। তাহলে আমাদের যেহেতু আমাদের এখানে ফিউচার ভ্যালুর মান বের করতে বলছে আর এর মান দেওয়া আছে, তাহলে ফিউচার ভ্যালুর কিস্তি সূত্র ব্যবহার করতে হবে, কারণ কিস্তির মানটা দেওয়া আছে আমাদের এখানে। তাহলে এর জায়গায় আমাদের 100 বসাবো, আর এর জায়গায় আমাদের আর এর মান বসাবো, আর এর জায়গায় আমাদের এর মান বসাবো। বসিয়ে এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু এই মানটা বের হবে, ঠিক আছে? এখন এই টাকার সাথে যদি আমি 100 গুণ করি তাহলে আমাদের বের হবে 1449 টাকা। আশা করি আপনারা সবাই এই নাম্বার অঙ্কটাই বুঝতে পেরেছেন। বি নাম্বার বলা হয়েছে যে টাকা 100 টাকা ইজ ইনভেস্টেড, অর্থাৎ এ আর বি কিন্তু সেম, কিন্তু বি নাম্বারে টাকা জমা দিয়েছে স্টার্টিং টুডে, মানে আজ থেকে। এই যে স্টার্টিং টুডে অ্যান্ড কন্টিনিউ থ্রু 10 ইয়ার্স, মানে আজ থেকে জমা দিব এবং আগামী 10 বছর পর্যন্ত চলতে থাকবে। তার মানে এটা বছরের শুরুতে জমা দেওয়া হয়েছে। যেহেতু আজকে থেকে জমা দেবো, তার মানে এটা বছরের শুরুতে। এই জন্য সেম এই সূত্রটাই, শুধু আমাদের কি করতে হবে? শেষে 1+ আর গুণ করতে হবে। এখানে যে মান দেওয়া আছে সব মান ঠিক থাকবে, সব জায়গায় যা আছে সবই ঠিক থাকবে, শুধু 1+ গুণ করতে হবে। এখানে 1+ আর এর মান বসাবে 0.08, এই বাড়তি টাকাটা আমরা গুণ করে দেবো, মানে এই মানটা, অর্থাৎ এই যে এই মানটা বের হবে, মানে এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এই মানটা বের হবে, তাই না? এই মানের সাথে যদি আমরা এই যে 1.08 গুণ করি তাহলে কিন্তু আমাদের এই মানটা বের হবে। এখন এই মানের সাথে 100 গুণ করলে আমাদের কিন্তু এই মানটা বের হবে। অর্থাৎ আপনারা যদি সরাসরি এই টাকার সাথে যদি যে 1.08 গুণ দেন তাহলে কিন্তু আমার সরাসরি এই মানটা বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। এ আর বি কিন্তু সেম, এই নাম্বারটা হলো প্রতি বছরের শেষে জমা দিছে, এই জন্য 1+ আর গুণ করা হয় নাই। আর বি নাম্বারের প্রতি বছর শুরুতে জমা দিছে, এই জন্য সূত্রের শেষে 1+ আর গুণ করা হয়েছে। আর বাকি সব নিয়ম কিন্তু আগের মতোই সেম। আশা করি আপনারা সবাই এই 70 নম্বর অঙ্কটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।